স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজ মেট্রোসেম টু দ্য পয়েন্ট। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব সেনা জনতার সম্প্রীতি। সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সাধারণ জনতার সম্প্রীতি রয়েছে কিনা এবং সেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে চারদিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরির ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে কার লাভ কার লস? আর পাশাপাশি নতুন ছাত্রদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন, নতুন ছাত্রদের দল, সেই প্রত্যাশার পথেও তারা কতটা হাঁটছে, জনগণ কতটা দেখছে যে তারা সামনের দিনগুলোতে কি কাজ করবে, এই সকল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। যে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে আসবো, কিন্তু আমি একটু ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম আপনার কাছেই জানতে চাই। আপনারা বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরির চেষ্টা চলছে, একটা ষড়যন্ত্র, স্পষ্ট ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। এই ষড়যন্ত্রের লাভটা কার? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের মহান ঘোষক, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অগণিত লক্ষ লক্ষ যারা শহীদ হয়েছেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, পরবর্তীকালে বিভিন্ন সময় 90-এর গণ অভ্যুত্থান বলেন, আপনার 24-এর যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা যে আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে বলছি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন একটা বিষয় নয়। এই সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। আমি যে কথাটা বলছিলাম যে স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন মেজর ছিলেন, সামরিক বাহিনীতে ছিলেন, যিনি জানতেন যে এদের যদি স্বাধীন না হতো তাহলে তার কোর্ট মার্শাল হতো, ফাঁসি হতো। এরকম কিন্তু অগণিত আরও সামরিক বাহিনীর কর্মকর্তারা, সৈনিকেরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক তেমনইভাবে দেশের বিভিন্ন সময় ক্রান্তিলগ্ন, আপনার সিপাহী জনতার বিপ্লবের কথা মনে আছে আপনার, যে সিপাহী এবং জনতা মিলে যে 75 সালে যে টালমাটাল একটা অবস্থা ছিল, সেই অবস্থার থেকে উত্তরণের জন্য যে ঘটনাটা ঘটিয়েছিল, তার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে যে 1971 সালে যেরকম একটা অবস্থায়, গৌরবোজ্জ্বল একটা অবস্থায় উনি অবতীর্ণ হয়েছিলেন, ঠিক তেমনইভাবে ইতিহাসের পাদপ্রদীপে তিনি আপনার একটা কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন সেই 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। দেশ গঠন করেছেন, দেশ গঠনে তার কতটুকু ভূমিকা ছিলেন, 3.5 বছর দেশ শাসন করেছিলেন একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে। তারপরে গণতন্ত্র উত্তরণের পথে বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নিজ রাজনৈতিক দল করেছেন এবং সেই রাজনৈতিক দলের অবদান কতটুকু বাংলাদেশের জনগণ খুব ভালো করেই উপলব্ধি করেন। এটা বারবার নতুন করে বলছি না। দেখুন, আমরা যেটা বলি যে সবসময় দেখা গেছে যে সেনা শাসন বা সামরিক বাহিনীর যারা কর্মকর্তা থাকেন তাদের বিরুদ্ধে এক ধরনের বিষোদ্গার করা হয়। এটা হচ্ছে যে আপনার পক্ষে গেলে ভালো, না হলে আপনার বিরুদ্ধে বলেন। আপনি দেখুন, যখন গণতান্ত্রিক সরকার থাকে, ঢাকা মেডিকেলের পরিচালককে, পিজির পরিচালককে, আপনার ওই যে সিএমএমইউ বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানকার আপনার চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যিনি এক্সিকিউটিভ ব্রিগেডিয়ার বলেন, পোর্টের চেয়ারম্যানকে, আপনার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, সিভিল এভিয়েশনটা একটা নিরাপত্তাজনিত বিষয়, সেটা একটা ভিন্ন বিষয়। বিভিন্ন কর্পোরেশনের প্রধান নির্বাহী যারা, তাদেরকে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে আনা হয় কেন? সেখানে ওনারা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারেন। ওই জলপাই রঙের পোশাক দেখলে আপনারা মনে করেন যে মিসক্রিয়েন্টসরা একটু দূরে থাকে, একটা তফাৎ করে রাখে তারা, মানে ভয়ভীতিটা অন্তত কিছুটা পায়। দেখুন, বিপদগামী সৈন্য বা সৈনিক বা সেনা কর্মকর্তা বিগত দিনেও ছিল, এখনও নেই, কথা আমি বলবো না। আপনি সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরির কথাটা কারা তুলেছেন? এই যে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, আপনি যেদিন মিটিং হয়েছে তার 11 দিন পরে বলছেন, আপনি বলছেন এক কথা, আপনার বন্ধুবর আরেক কথা বলছেন, তৃতীয় একজন বলছেন, কেউ না কেউ একজন মিথ্যা কথা বলছেন। আপনারা যে বললেন যে এই সেনাবাহিনীর সঙ্গেই তো আপনারা 3 বাহিনীর প্রধানের সঙ্গে কিন্তু আপনারা অ্যাডমিট করেছেন, আপনারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে আপনারা মোকাবেলা ফয়সালা করার জন্য গেছেন যে কোন ব্যক্তি প্রধান উপদেষ্টা হবেন।
বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছে, আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন। আর আপনারা এখন বলছেন যে আপনারা 6 তারিখে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের সঙ্গে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এবং সেখানে বলছেন যে কার ব্যাপারে আপত্তি আছে, কার ব্যাপারে আপনার মনে করেন যে সফট কর্নার আছে। তার মানে কার সঙ্গে আপনারা বসে এটা করেছিলেন? আজকে কেন এই বিতর্ক নতুন করে তৈরি করছেন? আপনার মাস 4-5 চলে গেল, আপনার চুপ্পু সাহেবের পদত্যাগ দাবি করলেন, আপনারা বললেন যে বিএনপি চায় না। আপনারা তো চুপ্পু সাহেবকে রেখে বঙ্গভবনে আপনার প্রধান উপদেষ্টা কে হবে সেটা নিয়ে আপনারা মিটিং করেছেন। তাহলে এই যে বিভ্রান্তিমূলক অবস্থার যে এক একটা সময় আপনারা শিফট করছেন, কেন করছেন? তার মানে ষড়যন্ত্র আছে, এটা প্লেন এন্ড সিম্পল। আচ্ছা, আমি যদি ষড়যন্ত্র প্রসঙ্গেই বলি, আমরা সবসময় বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়, একটি প্রতিষ্ঠানের চেয়ে স্বভাবতই আমাদের বাংলাদেশটা বড়। সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গতকাল অফিসার অ্যাড্রেস অনুষ্ঠান একটা আয়োজন করা হয়েছে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে, এবং সেখানেই বলা হচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের, এবং রাষ্ট্রের প্রতিও ষড়যন্ত্র চলছে। নিঃসন্দেহে আমি তো এটা বলছি, এটা তো অমূলক নয়। এটা অমূলক এই ষড়যন্ত্রের ফলটা কি হতে পারে? আমি বলি এই ষড়যন্ত্রের ফলটা যে আমরা যে অর্জনটা করেছি জুলাই আগস্টে, আমরা 15 বছর ধরে স্বৈরশাসন বিরোধী আন্দোলন করেছি। তার আগে 1-11 ছিল, 2 বছর গেছে, সেখানে 17 বছর ধরে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য হাঁসফাঁস করছিল। আপনার ভোটাধিকার হারিয়েছিল, 3-3বার ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় যেই ছেদটা পড়েছে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে, একটা রাজনৈতিক দলকে 2/3 দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন বাতিল করা যায়, একটা উদ্দেশ্য নিয়ে। দেখুন 2001 সালেও তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকার 2/3 আপনার আসন পেয়েছিল। কই তারা তো আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেননি। অর্থাৎ ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল না। ষড়যন্ত্র কিন্তু একদিনের না, তো এটা আজকের নতুন ষড়যন্ত্র না। এই ষড়যন্ত্রটা আমি মনে করি 1-11 একটা অবিচ্ছেদ্য অংশ। এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলে এসছে এবং সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত। আমি এই কথাটা কেন বলছি যে সেনাবাহিনী প্রধান বলছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কারণ আপনি দেখুন যে এক একজন এক এক কথা বলছে। বাংলাদেশের জনগণ কি চায়? স্থিতিশীলতা, আইনের শাসন, জনগণের শাসন, সুশাসন চাচ্ছে, গণতন্ত্র চাচ্ছে, ভোটাধিকার চাচ্ছে। আমরা চাই যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পরবর্তীতে খুবই সংক্ষিপ্ত সময়ে আপনার একটা নির্বাচন, তবে সেটা প্রয়োজনীয় সংস্কার যেটা প্রয়োজন সেই সংস্কারের কথা আমরা কখনো ডিনাই করিনি। আপনাকে যখন দোষারোপ করা হয় যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার নির্বাচন দুটো ভিন্ন ভিন্ন বিষয়। জি, দুটো ভিন্ন ভিন্ন বিষয়। এই বিষয়টা নিয়ে আমি ফিরে আসব। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে জানতে চাই, অনেকগুলো বিষয় তো চলে আসলো, অনেকগুলো কথা আসলো এবং ষড়যন্ত্রের কথা আসছে। এই ষড়যন্ত্রটা কি শুধুমাত্র নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নাকি আরো বড় কিছু? ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্র অনেক রকম হতে পারে। যেমন এই যে দুইজন সমন্বয়ক না, এখন জাতীয় নাগরিক পার্টির নেতা দুইজন সাক্ষাৎ করলেন সেনাপ্রধানের সাথে। মিলিটারি অ্যাডভাইজার, সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে বারবার তারা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছে। এখন ধরেন আমি বা অসীম ভাই বা আপনি সেনাপ্রধানের সাথে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করতে চান, সেটা তো অবশ্যই বলা হয়েছে ইস্যুটা কি, তাই না? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কথা হয়েছে। কিন্তু আপনি দেখেন এখানে কতগুলো জিনিস তৈরি হয়েছে। এই চারজন নেতা 4 রকম কথা বলেছে। যে দুইজন দেখা করেছে তাদের একজন বলেছে ও, অথবা ও আর একজন বলছে, হান্নান বলছে হয় সারজিৎ তাহলে হাসনাত মিথ্যা কথা, কেউ একজন মিথ্যা কথা বলছে। তার মানে তাদের ভিতরে কোঅর্ডিনেশন নাই, দলীয় ফোরামে আলোচনা হয় নাই। দ্বিতীয়ত আর্মি চিফের সাথে যাই বলে থাকেন এই কমন সেন্সটুকু থাকা উচিত যে কোনটুকু বলা যায় কোনটুকু বলা যায় না। এটাও অন্তত উনি ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন, তাকে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য আর্মি চিফ চাপ দিয়েছে। এটা তো বোঝেই নেই কথাটা কত বড় এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু সাথে সাথে বলেছে কিন্তু তারপরেই যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নাই। উনি এই সময়ে তো এই মানে আগুনে গরম ঘি ঢেলে দিচ্ছেন। আপনার কথা প্রসঙ্গে আমি এই জন্য বলছি দুটো ষড়যন্ত্র। আমি একটু যোগ করি, এই রিফাইন্ড আওয়ামী লীগের কথা তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে না, মানে তারা কেন বলছে? আওয়ামী লীগের এইটার পরে
ডয়েসে ভ্যালে সহ চারটে তিনজন নেতার নামও এসেছে, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, শেখ ফজলেনুর, তাপস তাদের নামও এসেছে। মানে তারা কি বলছে নাকি এটা হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম তারাই বলছে? এটা রিফাইন্ড হয় কি করে? ফজলেনুর, তাপস, সে কত শত কোটি টাকার মালিক, সে তো পালায় আছে। তারপরে মানে এই টার্মটা তো যে দলের পক্ষ থেকে আসা উচিত তাদের পক্ষ থেকে আসেনি, এসেছে এনসিপির পক্ষ থেকে মনে হচ্ছে। এনসিপির পক্ষ থেকে আসে নাই, এই দুইজনের একজনের হাসনাতের মুখ থেকে আসছে নিশ্চয়ই। সার্জিদ দুইজন কথা বলছে, একজন তো একমত হয় নাই, দুইজন দুই রকম। হ্যাঁ, তারা বলতেছে, হাসনাত বলছে তার পোস্টে সেনাপ্রধান এই প্রস্তাব দিয়েছে, আর সার্জিদ বলছে যে না, এরকম প্রস্তাব দেয় নাই। একই সাথে দুইজন বৈঠকে ছিল। এখন আমার বক্তব্য হলো, সেনাপ্রধান নিয়ে একটা কথা বলেছে এই জাতীয় নাগরিক কমিটি, প্রধান উপদেষ্টা সাথে সাথে বলেছে এদেরকে ওই সিচুয়েশনে, গরম সময়ে, উত্তপ্ত সময়ে বলেছে। এতে আমার মনে হয় এদিকে ভারত তো এই দেশে অশান্তি তৈরির জন্য প্রস্তুতি আছে। আরেকটা হচ্ছে, এর পরেই আমি 3টা আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য শুনেছি অনলাইনে। তারা পরিষ্কার বলেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখান থেকেই সংগঠন চালানো হচ্ছে, আমরা যথাসময়ে দেশে ফিরব। তো কোনোটার সাথে কোনোটা মিল নাই। অর্থাৎ একটা ক্রাইসিস যে তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হয়তো ছাত্রদেরকে বলা হয়েছে দাও একটা কথা বলে দাও। নিশ্চয়ই হাসনাত কারো না কারোর সাথে আলাপ করেছে, এখন কেউ মুখ খুলতেছে না, এই ধরনের স্ট্যাটাস দিতে পারে না। সে তো কিছু লেখাপড়া করেছে, এইভাবে বলতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে এতে যেটা হয়েছে, যে দেশে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, সাংঘাতিক ভিতরে নানান রকম কথাবার্তা আবার তৈরি হয়েছে, যার ফলে সেনাপ্রধান আর্মিদেরকে নিয়ে বৈঠক করে বলছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে অটুট রাখতে হবে। আপনি খেয়াল রাখেন যে সেনাবাহিনীতে তরফ থেকে 2বার ক্ষমতায় আসছে। একবার এরশাদের সময় সে জোর করে ক্ষমতা নিয়েছে, আর জাতির প্রয়োজনে দেশটাকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে, বহুদলীয় গণতন্ত্রের জন্য কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসছে, এবং তিনি তার প্রসেসে একটাও ভুল করে নাই। তিনি বন্দী ছিলেন, দেখেন তাকে কর্নেল তাহের ওখান থেকে নিয়ে এসে তার সাথে বৈঠক করতে চেয়েছে বাইরে আসলেই জিয়াউর রহমানকে হত্যা করা হতো, আমার অনুমান, আমার ধারণা। কারণ জিয়াউর রহমান আসে নাই। জিয়াউর রহমান, ব্যারিস্টার অসীম তিনি একটা কথা যোগ করছিলেন যে 11-11 সময় যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখনো টেনে নিয়ে আসা হচ্ছে, এখনো চলছে। একই ষড়যন্ত্র, একই রকম ষড়যন্ত্র চলছে কিনা? এটা অসম্ভব না, কারণ আমাদের দেশে বেশ প্রবল আকারে একটা শক্তি আছে, দেশটাকে বিরাজনীতিকরণ, রাজনৈতিক দলগুলোর হাতে, অর্থাৎ প্রতিযোগিতার কারণে। এখন ধরেন সবার মনে আছে বিএনপি বৃহৎ দল, বিএনপি ক্ষমতায় নেক্সট সরকার গঠন করতে পারে, সে বিএনপিকে ঠেকাও। আপনি দেখেন না, কয়েকটা দল ছাত্রদের সাথে মিলেমিশে একইভাবে কথা বলে, একইভাবে কথা বলতেছে। এটা তো ষড়যন্ত্রের অংশ হতে পারে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। এখন তারা যে এই যে ধরেন, এই যে আরেকজন আছে, ওই আপনার কি নাম ভুলে গেছি, পাটোয়ারি কি থ্রেটটা করছে, রক্ত দিয়ে ফেলাবে, অবক দিয়ে ফেলে, যান না সেনাবাহিনীর ইয়েতে, যান না সেনানিবাসের সামনে, যান না, সেনানিবাস আক্রমণের হুমকিও পাওয়া যায়। ওইটাই বলতেছি, সেনাবাহিনী সম্পর্কে ধারণাই এই ছেলেদের নাই। সেনাবাহিনীকে চুমা খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে শত্রুকে মোকাবেলা করার জন্য যা করতে হয় তাই ট্রেনিং দেওয়া হয়। যাতে বলেন সবগুলো লাশ হয়ে ফিরতে হবে, এত সহজ না। সেনাবাহিনী সবচাইতে রেজিমেন্টেড ফোর্স এবং সিঙ্গেল কমান্ডে চলে, মাইন্ডেড। এখানে কিন্তু এটা সেনাপ্রধান যদি বলে, আপনি সেনাপ্রধানের যদি সিভিলিয়ান ছাড়া সেনাপ্রধানে টালমাটাল করছে, সেনাপ্রধানকে তাড়াই দিছে, সেনাপ্রধানের বিরুদ্ধে কু হয়েছে, এটা কোনো দেখছেন আপনি? দেখেন নাই তো। যখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তখন কিন্তু সেনাবাহিনীর কোনো না কোনোভাবে আগমন ঘটে। যেমন আমি বললাম, এরশাদের সময় কিন্তু শূন্যতা তৈরি হয়। আমি আবারও ফিরবো এই বিষয়গুলো নিয়ে, আরো অনেক বিষয় আলোচনা রয়েছে। ব্যারিস্টার অসীম, আপনার কাছে জানতে চাই, তো শেষ পর্যন্ত কোথায় দাঁড়ালো বাংলাদেশের রাজনীতি, কোথায় দাঁড়ালো, সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি, এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার একটা চেষ্টা হলো কিনা? বাংলাদেশের রাজনীতিটা ছিল কি,
ফেসিস্ট মুক্ত বাংলাদেশ যখন কায়েম হলো, এবং কেন এই আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা ছিল এই কারণেই যে আপনার গণতন্ত্রের জন্য লড়াই ছিল, সংগ্রাম ছিল, এবং গণতন্ত্রের ফেরত আসার জন্য সবচেয়ে বড় কথা কি আপনার মানে টার্গেটটা হচ্ছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ পুনর্গঠিত হবে। আপনার সংসদের যারা আপনার প্রতিনিধিত্ব করবেন, যে কোনো দলেরই হোক না কেন, সকল দল মিলে, যেটা আমি মনে করি যে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত, আগে একটা চার্টার হওয়া উচিত, যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে যে আগামী পার্লামেন্টে সকল সদস্যরা মিলে আমরা এই সংস্কারগুলো করব, বিচার বিভাগের জন্য, নির্বাহী বিভাগের জন্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সংস্কারের কথাই যেহেতু বললেন, আমি একটু বলি যে 5টি সংস্কার কমিশনের যে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ দেওয়া হয়েছে, তার মধ্যে অনেকগুলোর সঙ্গে আপনারা ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। এবং এনসিপির পক্ষ থেকে নতুন যে রাজনৈতিক দল, তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে একটা গণপরিষদের কথা, গণপরিষদ নির্বাচনের কথা সম্ভবত বলেছেন ওনারা, সম্ভবত এই ধরনের। কেন প্রয়োজনটা, কেন আপনার গণভোটের প্রয়োজনটা, কেন গণভোটের প্রয়োজনটা হয় মানে কি অনেকটা হানা ভোটের মতো আর কি, যে আপনি এটা চান না ওটা চান, যেখানে একটা ঐকমত্যের ভিত্তিতে একটা স্বৈরশাসক দেশ ছেড়ে চলে গেছেন, নির্দলীয় আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত আছে, তাহলে আর আপনার এখানে হানা ভোট, গণভোট, জাতীয় পরিষদ কেন দরকার? আমরা কি আপনার শূন্য থেকে, ভ্যাকুয়াম থেকে, বিগ ব্যাং থেকে এসেছি? তা তো না, আমরা তো বাংলাদেশ ছিলাম। আমাদের লাল সবুজের পতাকা, আমরা তো 1,44,000 বর্গ কিলোমিটারের মধ্যেই আছি আমরা। ওনারা কি এমন কিছু অর্জন করেছেন যে মঙ্গল গ্রহের একটা পার্ট বাংলাদেশে রয়েছে, কিংবা আপনার অন্য কোনো নতুন গ্রহ থেকে আমরা কোনো একটা অংশ পেয়েছি? এটা তা না, আমরা অর্জন করেছি যেটা আপনি সে জায়গাতে না যে দেখুন আমরা আজকে কি আলাপ করছি, এই সেনাবাহিনীর সঙ্গে অমুক ষড়যন্ত্র হচ্ছে, ওটা আজকে হওয়ার কথা ছিল যে নির্বাচনের রোডম্যাপ, যে নির্বাচন কমিশন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন, নির্বাচন কমিশন মিডিয়ার লোকজনদেরকে ডেকে কথা বলবেন, নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে দায়িত্বে যারা থাকবেন, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদের নিয়ে মিটিং করবেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করবেন, আপনার কিভাবে ভয়ভীতি মুক্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন করা যায়। নির্বাচন কমিশন সেগুলো নিয়ে সভা সেমিনার করবে, আপনাদের টক শোতে নির্বাচন কমিশনাররা আসবেন। না, সেই আলোচনাটি আমরা করতে পারছি না। আপনারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন সেই 7 মাস ধরেই, সেই রোডম্যাপ আপনারা পাচ্ছেন না, এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করছে, আপনাদেরকে নব্য ফ্যাসিস্ট বলা হচ্ছে। কেন, কাদেরকে বলা হচ্ছে বলছে, মানে কাদেরকে বলা হচ্ছে? বিএনপিকেই বলা হচ্ছে। বিএনপিকে বলা হচ্ছে। বিএনপি আপনারা মনে করেন যে ফ্যাসিজম মানে কি কাজ করেছে বিএনপি? আপনি যে বলেন যে ফ্যাসিস্ট শব্দ, এই ট্যাগগুলো কেন আসছে? আমি একটা কথা বলি আপনাকে, ফ্যাসিজম জিনিসটা কোথা থেকে এসেছে, বা ফ্যাসিস্ট শব্দটা তো গালি আকারে এসেছে কি? আমি এর আগেও বলেছি যে ইটালির মুসোলিনি ছিলেন, ওনার একটা মুভমেন্ট যেটার নাম ছিল ফ্যাসিজম, খুবই পপুলার হয়ে গেলেন। ওই মুভমেন্টটা নিয়ে যখন উনি এগিয়ে গেলেন, জনপ্রিয়তার এক পর্যায়ে ইটালির জনগণ ওনাকে আপনার ইটালির রাষ্ট্র ক্ষমতায় বসালেন। ক্ষমতায় বসানোর পরে উনি মনে করলেন যে উনি ত্রাণকর্তা, ভাগ্য বিধাতা, সমস্ত কিছু সব উনিই করতেন, সমস্ত কিছু সবাই দলমত উপেক্ষা করে, মতামত উপেক্ষা করে উনি ওনার মতো করে দেশ চালাতে লাগলেন। এক পর্যায়ে জনগণ বিক্ষুব্ধ হলো এবং ওনাকে হত্যা করে ও ইটালির রাজপথে নেংটা করে উল্টো করে ওনাকে ঝুলিয়ে রাখলেন। তারপর থেকে ফেসিজম বা ফেসিস্টটা গালির শব্দ, তার আগে এটা একটা পজিটিভ ওয়ার্ড ছিল। তা আপনি আমাকে যে ফেসিস্ট বলছেন, প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে বলছেন? আমি একটা কথা বলি, আপনি গণতন্ত্রের ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের সংবিধানে আছে, ফ্রিডম অফ স্পিচ, আমি আমার কথা বলবো, আমি আমার জনগণের কথা বলবো। আমরা তো সেই জন্যই বলছি কে রাইট কে রং। মানে আপনাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র? না, আমি আমাদের শুনেন, এটা হচ্ছে যে নির্বাচনটা যেন না হয়, নির্বাচন যেন বিলম্বিত হয়। আমি তো মনে করি এর মধ্যে যে নির্বাচন বিলম্বিত করার জন্য কেউ না কেউ বিগত স্বৈরাচারের সঙ্গে আঘাত করার চেষ্টা করছে। নির্বাচন যত বিলম্বিত হবে তারা আস্তে আস্তে রিহ্যাবিলিটেড হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনি দেখুন, আপনি নির্বাচন দেন, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী মনে করেন যে আপনার বিভিন্ন দলের প্রার্থীরা যারা থাকবেন এবং যারা এই স্থানীয় সরকার নির্বাচনটা চাচ্ছেন, আপনার এনসিপি বলেন, আপনার অন্যান্য আরও কয়েকটা রাজনৈতিক দল আছেন, জামাত ইসলামও সম্ভবত সুর মিলিয়েছেন কিনা আমি জানি না, একটু কনফিউজ আমি বিভিন্ন দিক থেকে কনফিউজ। এটা হলে হবে কি, ওনাদের ছত্রছায়া আসবে। গতকালই একটা উদাহরণ দেখেন, আপনার হান্নান মাসুদ আপনার মনে করেন যে হাতিয়ায় গিয়েছে, সেখানে মনে করেন যে ওনার উপর আক্রমণ হয়েছে, সেখানে যে ওনারা যাদেরকে নিয়ে মিটিং করছেন তারাই নিজেরা মারামারি করেছেন। কেন? যখন আইডেন্টিফাই করেছে তিনজন চেয়ারম্যান, আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান ওনার পাশে, তখনই মনে করেন যে এই সংঘর্ষটা হয়েছে। তার মানেটা কি? এক,
রিহ্যাবিলিটেশনের প্রোগ্রাম প্রজেক্টটা আমরা দেখতে কিন্তু পাচ্ছি সেই দায় কিন্তু আপনাদের উপরে দিয়ে দেওয়া সেটা বলেছে, সেটা তো মানুষ জানে। উনি বললেন কি বিএনপি থেকে বহিষ্কৃতরা ওনার উপর আক্রমণ করেছে, আমরা তো ওটার ভিডিও দেখেছি, ওখানে যারা আছেন ওনার আশেপাশে তারাই আপনার হট্টগোল পাকিয়ে ফেললেন, জি তাই না? তারপরে আসলো কি, ছবিতে যারা আছেন ওনার আশেপাশে দুই সাইডে 3 জন চেয়ারম্যান ওনার আশেপাশে, কারণ হোমরা জমরা আপনার রিমোট এরিয়াতে আপনার ইউনিয়নের চেয়ারম্যানরাই কিন্তু সবচেয়ে বড় গডফাদার। তো 3 জন তো ওনার পাশেই আছেন এবং তাদের নাম সহ দেওয়া হয়েছে এবং তারা নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে। এটাই মূল উদ্দেশ্য। এবং বিভিন্ন জায়গায় যখন আপনার এটাকে প্রতিরোধ করার চেষ্টা হবে তখন দেশের অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটবে। পুলিশ কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না, বা পুলিশ যদি ঠিকমতো কাজ করতেও পারে আমি বলবো পুলিশ সে আগের ফর্মে ফেরত যাবে। স্বভাব যায় না মইলে কয়লা দেয়, কয়লা হয় না কি বলে, ধুইলে কয়লার রং বদলায় না, ধুইলে স্বভাব যায় না মইলে। এটা হবে বাংলাদেশের পুলিশের অবস্থা। আপনি সেই সমস্ত সংস্কারের কথা বলেন, নির্বাচন কমিশনকে ঢালাওভাবে আমি মনে করি অতি প্রয়োজনীয়। আইন শৃঙ্খলার কথা বললেন, সময় শেষ, আমি ছোট্ট করে একটু জানতে চাই, গতকালকে সেনাপ্রধান তিনিও একটা কনসার্ন জানিয়েছেন যে বাংলাদেশে আগামী 1 মাসের মধ্যে জঙ্গিদের কোনো বড় তৎপরতা হতে পারে, এরকম কথা বলেছে। কমপক্ষে 70 জন জঙ্গি যারা জুলাই মাসে জেল থেকে পালিয়েছে তারা ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে ধরা হচ্ছে না। আমি একটা কথা বলি, আপনার 70 জন যারা জেল থেকে পালিয়েছেন তারা ধরাছোঁয়ার বাইরে, 70 জন যে 700 যে আপনার বাইরে নেই আমি কিভাবে জানবো? 700 যে আপনার দেশের বাইরের থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে আসবে না আমি কিভাবে জানবো? যে কোনো কিছু আমি আশঙ্কা করতে পারি। আগামীকালকে 26 তারিখ আমি ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে মনে করেন যে আওয়ামী লীগের লোকজন সমগ্র বিভিন্ন জেলা থেকে তাদের লোক এনে আপনার ধানমন্ডি 32 কিংবা আওয়ামী লীগ, যেহেতু এখানে আওয়ামী লীগ নেত্রী শেখ মুজিবুর রহমান সাহেব এখানে বসবাস করেছেন, রাজনীতি করেছেন, তাদের নেত্রীর অফিস ছিল এখানে, সমস্ত কিছু তাদের, এটা একটা তাদের তীর্থভূমি। গোপালগঞ্জের পরে তাদের সেকেন্ড তীর্থভূমি হচ্ছে ধানমন্ডি। সেখানে আপনার কদিন পরপরই মনে করেন গতকালকে না পরশু তারা একবার মিছিল করার চেষ্টা করেছে। এটা করার চেষ্টা করবে, এগুলি করার চেষ্টা করাটা হচ্ছে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে। এটা জঙ্গি হামলার প্রয়োজন হয় না তো, জঙ্গি হামলার প্রয়োজন কেন হবে? আপনার যে কেউ আপনার অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে, সেটা হচ্ছে যে পরিবেশটাকে দিনের দিনে খারাপের দিকে নেওয়া। মূল বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক দল যেন ক্ষমতায় আসতে না পারে, কিংবা 2/3 আসন পেয়ে ক্ষমতায় আসুক, এটা কেউ চায় না খুব সম্ভবত। এটা আপনার মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। আপনার কাছে জানতে চাই, এই যে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচনে না আসুক বা নির্বাচন নিয়ে অনেক ধরনের ঘোরতাল চলছে, সেখানে গতকালকে দেখলাম নির্বাচনের রোডম্যাপও যদিও এখনো দেয়া হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এক ধরনের প্রচারণা করছে। সার্জিস আলম, তিনি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, তিনি গতকালকে তার নিজ এলাকায় একটা শোডাউন করেছে পঞ্চগড়ে, এবং সেখানে শতাধিক গাড়িবহর, এবং তিনি ঢাকা থেকে, আমরা পত্রিকাগুলোতেই দেখেছি, ঢাকা থেকে প্রথমে হচ্ছে সৈয়দপুর পর্যন্ত প্লেনে গিয়েছেন এবং তারপরে শতাধিক গাড়িবহর। তিনি আগেও নিশ্চয়ই এভাবে প্লেনেই যেতেন। দেখেন, ছাত্ররা টিউশনি করে চলতো, মঙ্গা এরিয়ার লোক, কিন্তু মঙ্গা অবশ্য নাই এখন। হ্যাঁ, ভ্যান থেকে রুটি কিনে খেত, টিউশনি করে খেত। এখন ওনারা প্লেন ছাড়া চলতে পারেন না। না, তারা 5 স্টারে থাক, আমাদের কোনো সমস্যা নেই, মানে আমি জানতে চাচ্ছি সমস্যা আছে তো, সমস্যা আছে তো, থাকবে না কেন? আমি যা খাইছি রাতারাতি পরিবর্তন হবে কি করে আমার আচরণ? এখন একটা ছাত্রের কথা বক্তব্য শুনেন, ধমক, অহমিকা, এবং সবগুলো আইসোলেট হয়ে গেছে জনগণ থেকে। তারা রাজনৈতিক দল, হ্যাঁ 5 আগস্টের পরে তো একটা পরিবর্তন আপনার বিকল্প দেখেছিল, অনেকেই আশা করেছিল। কিন্তু আপনি দেখেন 52 সাল থেকে এই 24 পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, কেউ সরকারের অংশীদার হয় নাই, এত বিতর্কিত ছাত্র নেতারা হয় নাই। আপনি চিন্তা করেন তো, আমার পাবনার ভাষায় আমি বলি, ও তো আক্কেল দাঁতই হয় নাই, আক্কেল তো শেষের দাঁতটাই গজায় নাই। আপনি মনে করেন যে একটা ছাত্র উপদেষ্টা, তারা কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব, মুক্তিযুদ্ধের নেতৃত্ব আমরা দিই না, ওটা দেখছে, চোখে দেখছে, আর বাপে দেখছে মুক্তিযুদ্ধ কি জিনিস, কত বড় প্রলয়নকারী ঘটনা, যেখানে বিরাট বিরাট দেশ ইনভলভ, সারা পৃথিবী ইনভলভ ছিল। এটা তো খালি বাংলাদেশ ইনভলভ, এর ভিতরে কি ছিল? মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে আপনি দেখেন, যেদিন এই এনসিপি কি জাতীয় নাগরিক পার্টি উদ্বোধন করে, সেখানে 2টা ভিডিও দেখানো হয়েছে। 1947 সালকে হাইলাইট করা হয়েছিল। 47 সাল আমার, সেটার বিতর্ক নাই।
সেটা তো ব্রিটিশ থেকে পাক ভারত তৈরি হয়েছে, সেটাকে হাইলাইট করে 71 সালকে হাইলাইট করা হয়নি, আসে আবার 24 সালকে। আপনি কি বাটন টিপে এই বাংলাদেশ আছে, বাংলাদেশ মুছে দিতে চান? আপনি 24 থেকে বাংলাদেশ কল্পনা করবেন, আগে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। আপনি গণপরিষদ করবেন, আপনি সংবিধান মানি না, সংবিধান সংস্কার করেন, যতবার খুশি যত খুশি সংস্কার করেন। হ্যাঁ, এই যে অসীম ভাই বললো না, সংবিধানের ভিতরে তো বাক স্বাধীনতা আছে, বাক ব্যক্তির স্বাধীনতা আছে, সবই তো আছে, মুক্ত ইয়ার আপনার সংবাদপত্রের স্বাধীনতা আছে, সবই দেওয়া আছে। নাইটা কি যেগুলা আপনাকে একটা একত্র বা ফেসিস তৈরি করতে পারে। যেমন ধরেন এক ব্যক্তি, যে ব্যক্তি পার্টি প্রধান হয়, সেই ব্যক্তি সরকার প্রধান হয়, সেই ব্যক্তি সংসদ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সংবিধানে সেই এই জন্য ফ্যাসিস্ট তৈরি হয়। আপনি সেগুলো সংশোধন করেন। ধরেন বিএনপি অনেক আগে সর্বাগ্রে সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে 31 দফা, আগে ছিল 21 দফা না 22 দফা, ম্যাডাম দিয়েছিল দেশনেত্রী খালেদা। আমরা অনুষ্ঠানে এই জন্য আমি বলছি একেবারে শেষ পর্যায়ে আমি জানতে চাই যে এই ধরনের শোডাউন করলে ভোট বাড়ে কিনা, বা এই শোডাউন করতে 135টি গাড়ি যত শোডাউন করবে যে পরিমাণে টাকা দরকার সেই টাকাগুলো কোথায়? ওইটাই উদাহরণ দিলাম যে 20,000 টাকার কম্বল বিতরণ করতে হেলিপ্যাড বানাইতে হয়েছে এবং স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করে নেওয়া হয়েছে, 36 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে গরিবের টাকা। এগুলো হিসেব দিতে হবে না? একবার অডিট হবে না? অডিট হলে কী জবাব দেবেন? কী জবাব দেবেন? 18 বার 6 দিনে হেলিকপ্টারে চড়ছেন, এখন 100 গাড়ির বহর দিচ্ছেন। বলেন তো কোন রাজনীতিতে 100 গাড়ির এরকম দেখলাম তো বহরে? দেখলাম তো, বলেন তো কোন? এই অনেক নির্বাচন হয়েছে, আমি নামের নির্বাচন থেকে শুরু করে বহু নির্বাচন হয়েছে, 100 গাড়ির মিছিল তো কেউ করে না, 100 গাড়ির মিছিল করছে। বলেন কী বোঝাতে চায়? এইটা করতে গিয়ে তার ভোট আরও কমে গেছে। যদি সে ইলেকশন করে আরও ভোট তার ঢুকবে। এবং আপনি জেনে রাখেন, এই যে আমি দামি নির্বাচনের 3টা রাজনৈতিক দল করছিল না শেখ হাসিনা, একটি প্রার্থীর বাদ জামাত থাকে নাই। এই ছাত্ররা যেভাবে অহংবোধ, এরে নামাও, এরে খেদাও, এরে ডুবাও, রক্ত দেব, রক্ত নেব, এটার একটারও কোনো আপনার জামানত থাকবে না। দেখেন অনেক জায়গায় এখন পার্টি করতেছে, কমিটি করতে পারে। আমার থানায়, সাথিয়া থানা, পাবনায় শিবিরের আর ছাত্রলীগের নরম লোক দিয়ে পার্টি করে ফেলছে, তাদের একজনও নাই, ওই কমিটির ভিতরে একজনও নাই, তারা কোনো লোকও পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট আজকের মতো শেষ করতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে অনেক বেশি অবদান রেখেছিল এবং বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে তারা কিন্তু জনগণের পাশে আছে। যে কোনো সংকটে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পাই। আমরা চাই যে কখনোই যেন বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণ কোনো পরিস্থিতিতে মুখোমুখি না হোক। কোনো ষড়যন্ত্র হলে আমরা সেই ষড়যন্ত্র নিশ্চয়ই প্রতিহত করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।